এক্ষেত্রে অঙ্কটা কী আছে? এ একটি দ্রব্য বিকে 20% লাভে, বি সেই দ্রব্য সিকে 25% লাভে, বাহ 1200 টাকায় বিক্রয় করলে, বিক্রয় মূল্য দেওয়া আছে, প্রাথমিক মূল্য বা ক্রয় মূল্য বের করতে বলেছে, সেই সাকসেসিভ বলো সাকসেসিভ আমি কী করতে বলেছি? 20% মানে 1/5, মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, 25% লাভ মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি, তাই না? 25% মানে 1/4, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি, 20% মানে 1/5, 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, হলো? তাহলে না 5 6 30, 4 5 20, 30 ইকুয়াল টু কত বলে দিয়েছে? 30 ইকুয়াল টু 1200 বলে দিয়েছে, বিক্রয় মূল্য না, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, কারণ 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি, তাহলে 1200 টাকায় বিক্রি করে, 30 ইকুয়াল টু যদি 1200 হয়, 1 ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু 3 4 12, দেখো 40, 1 ইকুয়াল টু 40 হলে 20 ইকুয়াল টু কত? 800, একদম সেম অঙ্ক, এরকম অঙ্ক আমরা কয়েকশো করলাম, কতগুলো অঙ্ক করলাম আমরা এরকম সেম। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 72 অঙ্কটা দেখি। এক ব্যক্তিকে টেবিল একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করে টেবিলটি 10% ক্ষতি, চেয়ারটি 10% লাভ হয়, মোটের ওপর 10 টাকা লাভ হলে চেয়ারটির ক্রয় মূল্য। আচ্ছা দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার সঙ্গে অঙ্কের কিন্তু উত্তর এখান থেকে একটাও কিন্তু মিলবে না, অঙ্কটা তোমরা করে দেখতে পারো, একটাও মিলবে না। যদি বিক্রয় মূল্য না হয়ে এটাকে বলতো 500 টাকায় ক্রয় করেছে, অর্থাৎ 500 টাকা ক্রয় মূল্য এবং টেবিলটি 10% ক্ষতি এবং চেয়ারটি 10% লাভ, মোটের ওপর 10 টাকা লাভ, তাহলে অঙ্কটা মিলতো, 300 টাকা উত্তর হতো। দেখো অ্যালিগেশন করে দিতাম 500 টাকা, তাই তো? 500 টাকার আমি ধরে নিলাম টেবিল আর চেয়ার মিলিয়ে তো 500 টাকা, আমি ধরে নিলাম পুরোটা 10% ক্ষতি, তার মানে টেবিলটাতে 10% ক্ষতি, টেবিল 10% ক্ষতি মানে 500 টাকা 10% মানে 450 টাকা। আমি জানি কিন্তু শুধু টেবিলের দাম 500 টাকা নয়, দুটো মিলিয়ে 500 টাকা, কিন্তু আমি অ্যালিগেশন করছি। চেয়ারে কী বলেছে? চেয়ারে বলেছে 10% লাভ মানে 550 টাকা। এটা দেখো টেবিলের সেলিং প্রাইস, চেয়ারের সেলিং প্রাইস, বলেছে মোটের ওপর 10 টাকা লাভ মানে 510 টাকা, না 500 টাকা কস্ট প্রাইস হলো। এবার অ্যালিগেশন করে দিই, কত হচ্ছে এখানে? এটা হচ্ছে 60, সরি এটা 40, ওকে 40, এটা হচ্ছে 40 বিয়োগ এটা হচ্ছে গিয়ে 60, তার মানে 0 0 কাটি 2:3, অনুপাত কী হবে? 2:3, তাহলে চেয়ারের দাম কী হবে? 300 টাকা, বোঝা গেল? কারণ এটা যা বিক্রয় মূল্যের উপরে কিন্তু অঙ্কটা এই অপশান অনুযায়ী হবে না, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 73 অঙ্কটা দেখি। এক ব্যবসায়ী পরপর 15% আর 10% ছাড় দিল, সেই সাকসেসিভ, এত টাকা দ্রব্যটি বিক্রয় করলো, আচ্ছা বিক্রয় মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য বের করতে হবে। দেখো সাকসেসিভ করতে পারো পরপর ছাড়, আমি কী বলেছি এইভাবে করতে, 100 টাকায় 15 টাকা, তাই তো? 100 টাকায় 15 টাকা, 50-এ কত? 100 টাকায় 15 টাকা মানে 15 5 3, মানে 15% মানে হচ্ছে গিয়ে 3/20, না 15% মানে 3/20, তার মানে 20 টাকা মার্ক প্রাইস হলে 17 টাকা সেলিং প্রাইস, 10 টাকা ছাড় মানে 10 টাকা দাম হলে 9 টাকা সেলিং প্রাইস। ওকে, তাহলে দেখছি 200, মার্ক প্রাইস 200 আর 9 17 90 আর 7 63, 90 আর 63 মানে 153। আচ্ছা 153 মানে কত বলে দিয়েছে? 3060 বলে দিয়েছে না? 153 সমান 3060 বলে দিয়েছে, তাই না? তাহলে 153, কালারটা চেঞ্জ করি, 153 ইকুয়াল টু 3060, তাই তো? 1060, তাহলে 1 ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু দেখো 153 320 হয়ে যাচ্ছে, 1 ইকুয়াল টু 20, তাই তো? 2 2 3 2 6 20 হয়ে যাচ্ছে, তাহলে 1 ইকুয়াল যদি 20 হয়, 200 ইকুয়াল টু কত? 4000 আছে এখানে, এই দেখো 4000 আছে অ্যান্সার। এই অঙ্ক আমরা অনেকগুলো করেছি, এক গাদা অঙ্ক করলাম এগুলো আমরা। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা 74টা কী বলছে? একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে, আচ্ছা ধার্য মূল্য কত করলে 10% ছাড় দিয়েও 17% লাভ হবে, তার মানে ধার্য মূল্যের ওপর 10% ছাড়, তাহলে নাও এমপি আর এসপি, 10% ছাড় মানে 10 টাকায় কিনে 9 টাকা বিক্রি। আচ্ছা আর কি বলেছে? 17% লাভ, 17% লাভ মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইস কী হবে? 17% মানে 100 হলে সেলিং প্রাইস হবে 117। এবার সেই আগের অঙ্কটার মতো দেখো, আমি আর এখানে কিন্তু এখানে 117 এখানে 9 লিখছি না, সেলিং প্রাইস একই দ্রব্যের সেলিং প্রাইস তো সেম হবে। মনে আছে আমি 71 না 72 অঙ্কটা বলেছিলাম, 71 অঙ্কটা মোস্ট, যাই হোক এর আগে একটা অঙ্ক, এর আগে কোনো একটা অঙ্ক বলেছিলাম, নাম্বারটা মনে পড়ছে না এই মুহূর্তে, এর আগে একটা অঙ্ক আমরা বলেছিলাম। আমরা কিন্তু এখানে ফাঁকা জায়গায় 9 মানে H to B B to C করছি না। দেখো আমাকে বলেছে একই প্রোডাক্ট, সেই প্রোডাক্টে 10% ছাড় দিয়েছে, মানে 10 টাকায় কিনে 10 টাকা ধার্য মূল্য হলে 9 টাকায় বিক্রি, আবার 17% লাভ মানে 100 টাকায় কিনে 117 টাকায় বিক্রি। তা দুটোরই সেলিং প্রাইস একই দ্রব্যের সেলিং প্রাইস না? একই দ্রব্যের যদি সেলিং প্রাইস হয় তাহলে আলাদা কী করে হয়? তাহলে এর সঙ্গে কত গুণ করে 117 হবে? 9টাকে 117 করলেই তো হয়ে যাবে,
9কে 117 করলেই তো হয়ে যাবে, তাই না? আচ্ছা 9কে যদি 117 আমাকে করতে হয় তাহলে 9 একে 9, 2 3 নং 27, মানে 13 দিয়ে গুণ করতে হবে না? এটা কালারটাকে অন্য কালার দিয়ে লিখি, হ্যাঁ, সুবিধা হবে বুঝতে তোমাদের। এটাকে 13 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে 117। আচ্ছা এটাকে 13 দিয়ে গুণ করা মানে এটাকেও 13 দিয়ে গুণ করা, বোঝা গেল? তাহলে দেখো আমি পেয়ে গেছি কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা আর মার্ক প্রাইস হচ্ছে 130 টাকা। তাহলে কত পার্সেন্ট বাড়াচ্ছি? 30% বাড়াচ্ছি, বোঝা গেল? এতটাই সহজ অঙ্ক। দেখো আমি কিন্তু H2B B2C আগের মতো করিনি। কী করেছি এখানে আমি জাস্ট এটাকে সেলিং প্রাইস দুটোকে সেম করে দিয়েছি। এই সেলিং প্রাইস দুটোকে সেম করে দিয়েছি, কারণ একই দ্রব্যের তো সেলিং প্রাইস আলাদা তো হতে পারে না, বোঝা গেল? এটা হচ্ছে আরও শর্টকাট। চলো নেক্সট অঙ্কে যাই। 75 অঙ্কটা দেখি। যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত হবে? একদম পাতি অঙ্ক, 33/1/3, কোথায়? এই তো 33/1/3। ধরো আমি প্রত্যেকটা আমের দাম 1 টাকা ধরলাম, তো 3টে আমের ক্রয় মূল্য কত? 3টে আমের ক্রয় মূল্য 3 টাকা, 4টে আমের ক্রয় মূল্য 4 টাকা, তাহলে 4টি আমের ক্রয় মূল্য বিক্রি মানে 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, 1 টাকা লাভ, 1/3 মানে 33/1/3। 3টে আমের ক্রয় মূল্য 3 টাকা, 4টি আমের ক্রয় মূল্য 4 টাকা, তাহলে 3 টাকা 3টে আমের ক্রয় মূল্যে 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি, তাহলে 3টি আমকে যদি 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয় তারপরে 3টে আমের দাম 3 টাকা, সেটা বিক্রি করা হচ্ছে 4 টাকায়, তাহলে 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, তাহলে 1 টাকা লাভ, 3 টাকার মধ্যে 1 টাকা লাভ মানে 33/1/3, বোঝা গেল? একদম সহজ অঙ্ক। চলো আজ তাহলে এই ক্লাসে এই অবধি, দেখা হবে আবার পরের ক্লাসে। আচ্ছা 76 থেকে অঙ্ক শুরু করছি। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়। আচ্ছা এই অঙ্কটা আগেও আমরা করেছি, দেখো 23-24 অঙ্কগুলো দেখো, সিরিয়াল নাম্বার 23-24 এই অঙ্কগুলো দেখো, একদম সেম টু সেম অঙ্ক। চলো নিজেরা করে নেবে, 23-24 অঙ্কের মতো সেম, চলো নিজেরা করে নেবে। চলো পরের অঙ্কে যা। 76 অঙ্কটা কী আছে? লিখিত মূল্যের ওপর 10% ছাড়, তার মানে এমপি আর কী হচ্ছে এসপি, মার্ক প্রাইস সেলিং প্রাইস। লিখিত মূল্যের উপর 10% মানে 10 টাকা লেখা থাকলে 9 টাকায় বিক্রি, ওকে। এবং একটি বই বিক্রি 12% লাভ হয়, তার মানে কস্ট প্রাইসও আছে এখানে, কস্ট প্রাইসও আছে। চলো কস্ট প্রাইসটা দেখি। 12% মানে ছোটো না বড়ো করবে বলো? ছোটো করে নিচ্ছি। 12% মানে 100 টাকায় 12 টাকা, 50 টাকায় 6 টাকা, 25 টাকায় 3 টাকা, তাই তো? 25 টাকায় 3 টাকা, তার মানে কস্ট প্রাইস 25 টাকা হলে সেলিং প্রাইস হচ্ছে 28 টাকা, তাই না? সেলিং প্রাইস হচ্ছে 28 টাকা, তবেই তো 12% লাভ হচ্ছে, তবেই তো 12% লাভ হচ্ছে। আচ্ছা এবার বলছো ক্রয় মূল্য ও লিখিত মূল্যের পার্থক্য কত, মূল্যের অনুপাত। আচ্ছা ক্রয় মূল্য এটা আর ক্রয় মূল্য আর লিখিত মূল্য চেয়েছে, তাই তো? এই দুটো। আচ্ছা একটা কাজ করি তাহলে, সমান করি। আচ্ছা সমান করা যাবে? হ্যাঁ করা যাবে। দেখো কাজ করি, সেলিং প্রাইস বলেছি একই প্রোডাক্টের তো আর দুটো সেলিং প্রাইস হতে পারে না, তাহলে কী করে সেলিং প্রাইস দুটোকে এক করো। আচ্ছা 28 দুগুণ 56, 4 3 নং 27, 6 নং 54, 28 56। আচ্ছা 9 আর 28-এর লসগু হবে? 9 আর 28-এর লসগু হবে দেখি তো? 3 4 হবে না, তাহলে এটাকে একটা কাজ করি, ওপরটাকে 28 দিয়ে গুণ করে দিই, ওপরটাকে 28 দিয়ে গুণ করি আর নিচটাকে 9 দিয়ে গুণ করে দিই। এটাকে 9 দিয়ে গুণ করা মানে এটাকেও 9 দিয়ে গুণ করা, তাই তো? আর এটাকে 28 দিয়ে গুণ করা মানে এটাকেও 28 দিয়ে গুণ করা, তাই না? ক্লিয়ার? তাই দেখো মার্ক প্রাইস আর সেলিং মার্ক প্রাইস আর কস্ট প্রাইস, তাই তো? ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত পাচ্ছি। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 25 × 9, ক্রয় মূল্য হচ্ছে গিয়ে 25 × 9, গুণটা করবোই না আমরা। আর মার্ক প্রাইস হচ্ছে কত? 10 × 28। চলো কাটাকুটি করি, চলো কাটাকুটি করছি। 5 × 5 = 25, 5 × 2 = 10 হয়েছে। তাহলে দেখো কত হচ্ছে? 5 নং 45 কস্ট প্রাইস আর সেলিং মার্ক প্রাইস হচ্ছে 28 × 56, 45:56। দেখো এই হচ্ছে অ্যান্সার। ভালো করে দেখে নাও, আমি দেখো H2B B2C করলাম না, কিন্তু তোমরা এবার বলতেই পারো যে স্যার যদি এইভাবেই করবেন তাহলে প্রথম দিকে ওটা কেন দেখালেন H2B B2C? দেখো আগে যখন তোমরা অনুপাত করেছিলে, অনুপাতের সময় তো এভাবেই শিখেছিলে যে যেটা মিসিং নাম্বার থাকবে, যেটা মিসিং থাকবে সেটাকে আগের ঘর বসিয়ে দেওয়া H2B B2C অঙ্কগুলোতে। তাই আমি তোমাদেরকে জাস্ট রিলেট করানোর জন্য কিন্তু প্রথমে আমি একদম তোমরা যেভাবে শিখেছিলে আমি সেভাবে করিয়েছিলাম। আস্তে 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 অঙ্ক করতে করতে যখন তোমরা অঙ্ক বুঝতে শিখলে তখন কিন্তু আমি এই জিনিসটা শুরু করলাম। কি দেখো একই তো প্রোডাক্ট, তাহলে সেলিং প্রাইস আলাদা কেন হবে? প্রথম যে শর্ত আছে যে 10% ছাড়, সেই হিসাবে 10 টাকায় কিনে 9 টাকায় 10 টাকা লেখা থাকলে 9 টাকা বিক্রি। পরে বলছে 12% লাভ, মানে 25 টাকায় কেনা হলে 28 টাকা, মানে 12% মানে কি 100 টাকায় 12 টাকা, 50 টাকায় 6 টাকা, 25 টাকায় 3 টাকা, তাহলে 25 টাকায় কেনা হলে 28 টাকায় বিক্রি হলো।
এবার দেখো এখানে আমি সেলিং প্রাইসে প্রথমে পেলাম 9 টাকা, পরে পেলাম 28 টাকা, এটা তো হতে পারে না। তাহলে কী করলো, 9কে 28 দিয়ে গুণ করো, 28কে 9 দিয়ে গুণ করো, যেহেতু আর 9 আর 28-এর লসগু যায় না, 9 আর 28কে কিছু দিয়ে যায় না, পরস্পর মৌলিক যেহেতু, তাই 9কে 28 দিয়ে 28কে 9 দিয়ে হলো সেলিং প্রাইস সেম হয়ে গেল। তাহলে 9কে যখন 28 দিয়ে তাহলে কি 10কেও 28 দিয়ে, আর 28কে যখন 9 দিয়ে তাহলে 25কেও 9 দিয়ে, তাহলে দেখো মার্ক প্রাইস আর কস্ট প্রাইস পেলাম। আমি এখানেও কাটাকুটি করতে পারতাম, এই 10 আর 25কে আমি এখানেও কাটাকুটি করতে পারতাম, যাই হোক আমি এখানে বোঝার সুবিধার্থে আমি এখানে কাটাকুটি করলাম। তাহলে কস্ট প্রাইস 25 × 9, মার্ক প্রাইস 10 × 28, এবার কাটাকুটি করো 45:56, বোঝা গেল? ভালো করে দেখে নাও, খুব সহজ, খুব সহজ। আমি শুধু এখানে মিসিং নাম্বার যেখানে বসেছিলাম A/B B/C না করে আমি সেলিং প্রাইস দুটোকে সেম করে দিচ্ছি, বোঝা গেল? তোমরা সবকটা অঙ্ক এভাবেই করতে পারবে, সবকটা করতে পারবে, কিন্তু তার আগে বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি অঙ্কগুলো বুঝে নাও একবার। দেখো নেক্সট টাইম যখন করবে তোমার আমি অনেকগুলো প্রসেস দেখিয়ে দিয়েছি, তোমার যেটা সুবিধে মনে হবে। দেখো সবাই তো একরকমভাবে বোঝে না। এবার আমরা যারা তোমার এই ভিডিওগুলো দেখছো, আমি তো জানি না কে কীভাবে বুঝবে তোমরা, ওকে? তো আমি চেষ্টা করলাম সব রকমভাবে কভার করার, ঠিক আছে? যার যেটা সহজ মনে হবে সে সেটাকে অ্যাপ্লাই করো। কোনো অসুবিধা হলে, কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা হলে দ্বিতীয়বার তুমি আমাকে এই আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, ঠিক আছে? আমি আমাদের অঙ্কের গ্রুপ আছে আলাদা, সেই গ্রুপে করে দেবো। যখন যে অঙ্ক আটকাবে তুমি গ্রুপে মেসেজ করে দেবে, তোমার কেউ না কেউ অঙ্কটা করে দেবে। কেউ না করলে আমি যখন ফ্রি সময় পাবো আমি নিজে করে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? কিন্তু অঙ্কগুলো করাটা ভীষণ ইম্পর্টেন্ট, অঙ্কগুলো প্র্যাকটিস করাটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 78 অঙ্কটা দেখি। আচ্ছা 78 অঙ্কটা দেখি। এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় কিনে 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। সমস্ত লেবু 20 টাকায় 9টি দরে বিক্রি করলো। আচ্ছা আমি যখন বলেছিলাম যে এইখানে যখন এই ধরনের অঙ্ক থাকবে তখন এই পরিমাণ দুটোকে সমান করে দিতে বলেছিলাম না? তাহলে আমি প্রথমে কস্ট প্রাইস দেখি। দেখো দুটো কস্ট প্রাইস দিয়েছে না, 10 টাকায় 4টি এটা প্রথম কস্ট প্রাইস, আর 10 টাকায় 5টি এটা কিন্তু সেকেন্ড কস্ট প্রাইস। তো দুটো কস্ট প্রাইস আগে এক করি। 10 টাকায়, আচ্ছা এখানে লিখে দিচ্ছি প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি, তাই তো? আচ্ছা 10 টাকায় কটি 4টি, আর পরে 10 টাকায় কটি 10 টাকায় 5টি। ভালো কথা। তাহলে আমি আগে পরিমাণ দুটো সমান করি। কীভাবে করব? এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ, ওকে? আচ্ছা তার মানে এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ, ক্লিয়ার? তাহলে দেখো আমি কি পাচ্ছি কস্ট প্রাইসে 4 5 20 20 20 20 40, তাই তো? কারণ এটাও 20 এটাও 20, 40 হচ্ছে 5 10 50 আর 4 10 40 মানে 90। তাহলে দেখো আমি পাচ্ছি যে 40টি, আমি লিখেছি 40টি আমরা পেলাম 90 টাকায়, তাই তো? 40টি পেলাম 90 টাকায়। এবার কি বলেছে? এবার আমাকে বলেছে সেলিং প্রাইস সমস্ত লেবু 20 টাকায় 9টি। তাহলে এবার আমি সেলিং প্রাইস পাবো। চলো লিখে দিচ্ছি সেলিং প্রাইস কী পাচ্ছি আমরা? এটা কিন্তু কস্ট প্রাইস, হ্যাঁ? এই 90 টাকায় 40 এটা কস্ট প্রাইস। সেলিং প্রাইস কী পাচ্ছি? 20 টাকায় পাচ্ছি আমরা কটা? 20 টাকায় 9টি। তাহলে কি সেই সংখ্যা সমান করবো? চলো সংখ্যাটা সমান করি, তাহলে এটাকে 40 দিয়ে গুণ, এটাকে 9 দিয়ে গুণ, হলো? এটাকে 40 দিয়ে গুণ, তার সেমভাবে এটাকে 9 দিয়ে গুণ, এটাকে 40 দিয়ে গুণ। আচ্ছা 9 দিয়ে গুণ আর 40 দিয়ে গুণ, পরিমাণ সমান পেলাম আমরা। এখানে দেখো পরিমাণ সমান পেয়ে যাবো, 4 9 36, 360 360। আমার এটা যদিও দেখার প্রয়োজন নেই, ঠিক আছে? আমার দামটা দেখার প্রয়োজন, কারণ আমার লাভ ক্ষতি চেয়েছে। আচ্ছা তাহলে 9 9 81, তার মানে আমি দেখতে পাচ্ছি, দেখো আমি আলাদা করে লিখছি, এই যে কস্ট প্রাইস কত পাবো? কস্ট প্রাইস পেয়ে যাবো 9 9 81, 810 টাকা। আর দেখো এই যে সেলিং প্রাইস কত পাচ্ছি আমি? দেখো 800 টাকা পাচ্ছি না? তাহলে আমি লিখি এখানে, আর আমি সেলিং প্রাইস পাচ্ছি কত? সেলিং প্রাইস পাচ্ছি আমি 800 টাকা, তাই না? 20 × 40 800 টাকা। তাহলে দেখো 810 টাকায় কিনে 800 টাকায় বিক্রি, তার মানে 10 টাকা ক্ষতি, তাই না? আউট অফ 810, কারণ কস্ট প্রাইসের উপর লাভ বা ক্ষতি হবে। কাটাকুটি করো, 1/81 100 দিয়ে গুণ করে দাও, একই ব্যাপার। তাহলে 100/81 রাইট? 100/81, তাহলে 100/81 যদি হয়, 100/81 কী করবো আমরা? 100/81 কী করবো? ভাগ করে দাও। 81 1 81 কত হচ্ছে? 81 1 81 মানে হচ্ছে গিয়ে তোমার 19। ক্ষতি হবে না, 19/81 এটা হওয়া উচিত। চলো দেখি। আচ্ছা তো 19/81 হচ্ছে ভাগ করলে, কিন্তু 19/81 এখানে দেখো ক্ষতি দেওয়া নেই না? আচ্ছা এটা একের জায়গাটা 8 1 হবে, হ্যাঁ? 19/81 ক্ষতি, বোঝা গেলো? 19/81 ক্ষতি। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, দেখি 79টা কী আছে। এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, ওকে? সিপিআর এমপি
মার্ক প্রাইস, ধার্য তো মার্ক প্রাইস। আচ্ছা, তো 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য, 40% মানে 100-তে 40, 50-এ 20, 25-এ 10। আচ্ছা দরকার নেই 40% তো, তাই তো 140-ই রেখে দিই নাকি, বোধহয় সুবিধা হবে। দেখি কস্ট প্রাইস, ক্রস প্রাইস ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে। আচ্ছা তার মানে 100 টাকা কস্ট প্রাইস হলে 140 টাকা মার্ক প্রাইস। ওকে, তো সে তারপর 5% ছাড়ে, ওকে 5% ছাড়ে বিক্রি করে। আচ্ছা আমরা 140 টাকার ওপর 5% ছাড়, আমি বলেছিলাম এটা 5% মানে কত, 1/20, 1/20, তার মানে 19 টাকায় বিক্রি করছে, 19/20, ঠিক আছে। আমি বলেছিলাম তোমাকে মনে করো এই অঙ্কগুলো তো তোমাদের বলেছিলাম যে 140 টাকার 5%, তাই তো 5/100, যদি এই কাটাকুটিটা করি, এটা করলে আমার কী বেরোবে, আমার ছাড়টা, তাই তো শুধু ছাড়টা বেরোবে, শুধু ছাড় বেরোবে। কিন্তু আমি যদি ডাইরেক্ট বিক্রয় মূল্যই বের করতে চাই, যদি আমি ডাইরেক্ট বিক্রয় মূল্যই বের করতে চাই, তাহলে আমি কী করবো ভাই, 5% মানে একটা কাজ করে ডাইরেক্ট কী করবো, 5% বিয়োগ করে দেবো, মানে 95/100 করে দেবো, মনে আছে বলেছিলাম। আর 95/100 কি, এটাই দেখো 19/20, দেখো এটাই 19/20, কাটাকুটি করে দেখে নেবে, কারণ 5% মানে তো 1/20, তাই না। তা 20 টাকায় 1 টাকা ছাড় মানে কত, 19 টাকা বিক্রয় মূল্য না, 20 টাকায় 19 টাকা বিক্রয় মূল্য না, তা সেটাই তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি। অনেকবার আমি আগেরগুলোতে আমি দেখো এই ছাড় দিয়ে করিয়েছি, আমি তো তখন বারবার বলে দিয়েছিলাম, এটা আমি করে দেখাচ্ছি। তাহলে 20, এবার কাটাকুটি করো, কী করলাম আমি, কস্ট প্রাইস আমার 100 টাকা, মার্ক প্রাইস কত 140 টাকা, ছাড়ে বাড়িয়েছে। বলছে তারপর ধার্য মূল্য, তার উপরে আবার কী করেছে, 5% ছাড় দিয়েছে। তাহলে মার্ক প্রাইসের উপর 5% ছাড়, 5% মানে 1/20, তাই তো 5% মানে 1/20, 5% মানে 1/20 হলে 1 টাকা কম, সেলিং প্রাইস 1 টাকা কম, মানে 19 টাকা সেলিং প্রাইস। আমি ডাইরেক্ট করলাম, তাহলে 0 কেটে দিলাম, 2 দিয়ে 7, তাহলে আমার সেলিং প্রাইস কী বেরোচ্ছে, 7 × 19, 70, 7 × 9 = 63, 70 আর 63 মানে 133, তাই না, 70 আর 63, তাই তো 7 × 9 = 133, তাহলে আমি সেলিং প্রাইস পেয়ে গেলাম 133। তাহলে এবার কী বলেছে, দ্রব্যটি 1064 টাকায় বিক্রয় করে, তাহলে আমি যেটাকে বলছি 133, ও কী বলছে 1064 বলছে, তাই না, তাই তো। তাহলে 133 যদি 1064 হয়, 1 = কত, 1 = 3 × 4 = 12, 133, 9 দিয়ে 3 × 7, 8 × 8, 1 = 8 হচ্ছে, দেখো 800, 3 × 8 = 24, 240, 64, একদম 1 = 8, 1 = 8 হলে আমার কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে 8 × 100 মানে 800 টাকা কস্ট প্রাইস হচ্ছে, দেখো ভালো করে 800 টাকা কস্ট প্রাইস, তাই না, 800 টাকা কস্ট প্রাইস হচ্ছে। তাহলে লাভ কত, তাহলে 800 টাকায় কিনে যদি 1064 টাকায় বিক্রি করে, তাহলে 264 টাকা লাভ হচ্ছে আমার, ঠিক আছে। এই হচ্ছে আমার অ্যান্সার। ভালো করে একবার দেখে নাও, খুব সহজ। আমি শুধু এই জায়গাটায় কী করেছি, আমি মার্ক প্রাইসের থেকে ডাইরেক্ট সেলিং প্রাইস বের করেছি, আমি এই ছাড়টা কিন্তু বের করিনি, এই অঙ্কটায় আর কিচ্ছু নেই। আমি এটাই কিন্তু ডিটেলসে দেখালাম যে ছাড়টা না বের করে ডাইরেক্ট সেলিং প্রাইস কী করে বের করছি, এখানটা কিন্তু অঙ্কের অংশ নয় এটা। যাই হোক, তো ভালো করে দেখে নাও, কোনো কিচ্ছু নেই, একদম এক লাইনের অঙ্ক ভাই। 100 টাকা কস্ট প্রাইস হলে 140 টাকা মার্ক প্রাইস, 140 টাকার ওপরে 5% ছাড় মানে 19/20, এটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস পেয়ে গেলাম কত, সেলিং প্রাইস মানে 133, তাহলে 133 = 1064 হলে 100 = কত, 8, মানে 133 তো আমি বলছি, অঙ্ক বলছে 1064, তাহলে 1 = 8, 1 = 8 হলে 800 টাকা কস্ট প্রাইস, তাহলে 800 টাকা কস্ট প্রাইস আর সেলিং প্রাইস হচ্ছে 1064, তাহলে প্রফিট কত, 264 প্রফিট। একদম সহজ অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 80 নম্বরটা দেখি, একটি ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো। আচ্ছা 450 টাকায় কিছু দ্রব্য কিনে তার 3 ভাগের 1 ভাগ 10% ক্ষতিতে বিক্রয় করলো, এবং বাকি কত % লাভে বিক্রয় করলে মোটের ওপর 20%। আচ্ছা একদম সেম টু সেম, দেখো সেম টু সেম হচ্ছে 41 অঙ্কটা, সেম টু সেম 41 অঙ্ক, 39, 40, 41 সব এক টাইপের অঙ্ক, সব এক টাইপের অঙ্ক, আর 41 একদম সেম টু সেম অঙ্ক। নিজেরা করো এটা, ঠিক আছে, নিজেরা করো। আমি খুব বেশি হলে তোমাকে একটা কাজ করি, আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা পরে মেলাতে সুবিধা হবে, আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। এটার উত্তর হবে হচ্ছে 35%, ঠিক আছে, উত্তর 35%। নিজের একদম 41 অঙ্কটা নিজেরা দেখে করে নাও, ঠিক আছে। চলো